তাহলে টাইম রেট সিস্টেমের মেথডটা কি, কীভাবে আমরা এমপ্লয়িজদের রেমুনারেশনসটা ডিটারমাইন করবো সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা জাস্ট একটা স্টোরি লাইন করার জন্য এই যে টাইম রেট সিস্টেমটা, সেটা আমি ধরে নিচ্ছি যে এটা গোপাল বলেছে। গোপাল বলেছে যে টাইম রেট সিস্টেম দাদা একটা সলিউশন হতে পারে, বা অতনুকে বলবে যে টাইম রেট সিস্টেমের মাধ্যমে আমরা ক্যালকুলেটটা করতে পারি, সেখানে আওয়ার্স ওয়ার্কড, একজন এমপ্লয়ি কতটা ঘন্টা কাজ করছে এবং এক এক ঘন্টা কতটা করে রেট, সেটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা সেই এমপ্লয়ি রেমুনারেশনস কত হবে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এইবার যখন একটা সিস্টেম বললো তখন আমাদের সেটার সুবিধা অসুবিধাগুলো জানা দরকার আছে। কারণ আমরা যদি সুবিধা অসুবিধা অর্থাৎ অসুবিধাটা স্পেশালি যদি আমি না জানি, তাহলে আরেকটা যে মেথড আছে সেইটা কতটা এফেক্টিভ সেটা বুঝতে পারবো না। আর যদি সুবিধাটা না জানি তাহলে এই মেথডটা কতটা এফেক্টিভ সেটা আমরা বুঝতে পারবো না। তার মানে একটা মেথডের সুবিধা অসুবিধা এই দুটোই জানা কিন্তু খুবই দরকার। তাহলে টাইম রেট সিস্টেমের সুবিধাগুলো কি হতে পারে সেগুলি তাহলে একটুখানি দেখে নিই। এখানে দেখি কী আছে। অ্যাডভান্টেজেস অফ টাইমের সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। তারপরে টাইমের সিস্টেমে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো এখন আমরা জানবো। ফার্স্ট কি, স্থিত মজুরি ও নিরাপত্তা, অর্থাৎ স্টেবল ওয়েজেস অ্যান্ড সিকিউরিটি। এটার মানেটা কি? দেখ, এখানে ব্যাপারটা হচ্ছে যে আজকে একজন এমপ্লয়ি সে কিন্তু এটা জানে যে আমি যদি 1 মাস এই কোম্পানিতে কাজ করতে পারি তাহলে মাসের শেষে আমি কিন্তু এই টাকাটা পাবো। অর্থাৎ আমি কতটা ইউনিট তৈরি করলাম না তৈরি করলাম সেই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে দেখা হবে না। এই টাইম রেট সিস্টেমে আমি এত ঘন্টা কাজ করেছি, আমি অ্যাটেন্ডেন্স আমি দিয়েছি, তো সেই হিসাবে আমার এতটা মজুরি পাওয়ার কথা, আমি সেটা কিন্তু পাবো। এইটা স্পেশালি কাজের জন্য ভালো, জানিস তো, যারা নাকি একদম ফ্রেশার, যারা নতুন কাজে ঢুকেছে, যাদের হয়তো অতটা অভিজ্ঞতা নেই বা তাদের মধ্যে অতটা এখনও স্কিল্ড তৈরি হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক রকমের একটা সিকিউরিটি প্রোভাইড করে এই সিস্টেমটা। ভালো মতন ফিল কর, দেখ, নিজেরাই বুঝতে পারবি। কারণ তখনও তো সে অতটা স্কিলফুল না যে একটা কাজকে খুব স্মুথলি সে তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তো যার ফলে সে যখন প্রথম প্রথম সেই টাইমলেস সিস্টেমে ওয়েজেসটা পাবে না, তখন ও অ্যাটলিস্ট এটা ভাববে আর সেই সিকিউরিটিটা ফিল করতে পারবে যে আমি 1 মাসে যতটাই প্রোডাকশনস করি চাই না করি, মাসের শেষে ওই কিন্তু ফিক্সড টাকাটা আমি পাবো। ওই আমার স্কিলের ওপর বা দক্ষতার ওপর ভিত্তি করে কিন্তু আমার ওয়েজেসটা কিন্তু বাড়ানো হবে বা কমানো হবে না। তো সেইটাই বলছে যে স্থিত মজুরি ও নিরাপত্তা, স্টেবল ওয়েজেস অ্যান্ড সিকিউরিটি। এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ শ্রমিকের পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে স্থিতি আনে, অর্থাৎ একটা স্টেবিলিটি আনে এবং নিরাপত্তা প্রদান করে। অদক্ষ শ্রমিকরাও একটি নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা লাভ করে। ঠিক আছে, বুঝতে পারলি? নেক্সট কী সুবিধা টাইমলেস সিস্টেমের? সেকেন্ড হচ্ছে অধিক শিল্প সুসম্পর্ক, বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ। বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ মানে কি? একদিকে থাকে এমপ্লয়ি, একদিকে থাকে এমপ্লয়ার। যখন এমপ্লয়িরা ওয়েজেস একটা স্টেবিলিটি এবং সিকিউরিটি ফিল করে, আর সেই ওয়েজেসটা দিচ্ছে কারা? এমপ্লয়াররা, মালিক পক্ষ। তখন অটোমেটিক্যালি এই দুই পক্ষের মধ্যে কিন্তু এখানে সুন্দর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ কিন্তু তৈরি হয়ে যায় সুন্দর মতনভাবে। ঠিক আছে, আর এইটাই একটা বিজনেসের বা বড় একটা এমপ্লয়ের জীবনের জন্য, ভবিষ্যতের জন্য কিন্তু একটা ভালো জিনিস। সময়ভিত্তিক মজুরি প্রদানের ব্যবস্থা শ্রমিক সংগঠনের কাছে ভালোভাবেই গ্রহণযোগ্য হয়। শ্রমিক সংগঠন মানে ট্রেড ইউনিয়ন। অর্থাৎ এই যে সময়ভিত্তিকতা টাইমলেস সিস্টেমটা কিন্তু সবসময় ট্রেড ইউনিয়ন প্রেফার করে। কারণ যখনই টাইমলেস সিস্টেম, তার মানে আজকে যারা ট্রেড ইউনিয়নে থাকে তারা এটা দেখে যে কোনো এমপ্লয়ের মধ্যে কিন্তু কোনো রকম বড় ছোট অর্থাৎ কোনো রকম ভেদাভেদ করা হয় না। কারণ এমপ্লয়িজদের যে দক্ষতা সেটার ওপর ভিত্তি যদি করা হতো তাহলে তো ভেদাভেদ হয়ে যেত। এ স্কিলফুল, একে বেশি দেওয়া হবে, এ আনস্কিল্ড, একে কম দেওয়া হবে। এই ব্যাপারটা কিন্তু করা হয় না যখন টাইমলেস সিস্টেমটা করা হয়, যার ফলে শ্রমিক সংগঠন অর্থাৎ ট্রেড ইউনিয়ন চায় কি টাইমলেস সিস্টেমেই যাতে এদেরকে মজুরিটা দেওয়া হোক, কাজে ভালোভাবেই গ্রহণযোগ্য হয়। কেননা এই পদ্ধতি শ্রমিকদের মধ্যে ঐক্য আনে, অর্থাৎ ডিফারেন্সিয়েট করা হয় না। ফলে অধিক শিল্প সুসম্পর্ক গড়ে তুলতে এই পদ্ধতি বিশেষভাবে সহায়তা করে। সম্পর্ক সুন্দর মতো গড়ে তুলতে এই পদ্ধতিটা অর্থাৎ টাইমলেস সিস্টেমটা কিন্তু মারাত্মকভাবে সাহায্য করে। আর কি সুবিধা আছে? সিম্পলিসিটি, অর্থাৎ খুবই সহজ এই পদ্ধতিটাকে বোঝা এবং ক্যালকুলেট করা। এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ করার বিষয়টি যে খুব সহজ ও সরল সে কথা বলার অবকাশ রাখে না। মানে আমরা তো দেখতেই পেলাম একজন কতক্ষণ কাজ করেছে আর এক এক ঘন্টার রেট কত, সেটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে বেরিয়ে আসবে যে তাহলে তাকে কতটা রেমুনারেশন দিতে হবে আন্ডার টাইমলেস সিস্টেম।
তাছাড়াও শ্রমিকরা এই পদ্ধতিতে হিসেব করা মজুরি নির্ধারণের বিষয়টিও সহজে বুঝতে পারে। আর আমরা জেনেইছি কোনো একটা পদ্ধতি যদি কমপ্লিকেটেড হয় তখন তার মনের মধ্যে কিন্তু একখানা বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়, যে তার মানে মনে হয় আমাকে ঠকানোর জন্য যেহেতু আমি বুঝতে পারছি না, তো যেহেতু এটা ইজিলি বুঝতে পারছে, তো যার ফলে সে বলবে যে না ঠিক আছে, খুব ভালো একখানা পদ্ধতি, সহজ সরল পদ্ধতি, কম ব্যয় সাপেক্ষ, এটাই কি ইকোনমিক্যাল। এই পদ্ধতি কম ব্যয় সাপেক্ষ মানে কি, আজকে যদি কমপ্লিকেটেড কোনো একটা প্রসেস হতো তাহলে সেই প্রসেসটা ফলো করার জন্য একজন এক্সপার্টকে আনতে হতো, এবার সেই এক্সপার্ট অটোমেটিক্যালি ফিসটা বেশি নিত। তো আজকে এইটা যেহেতু এই পদ্ধতিটা সরল, তো সেই ক্ষেত্রে বা সিম্পল, সেই ক্ষেত্রে নর্মাল যারা এমপ্লয়িজরা থাকে তারাই অনায়াসে ক্যালকুলেট করতে পারে, তো যার ফলে একটা বিজনেসের দিক দিয়ে কম ব্যয় সাপেক্ষ হয়, দ্যাট ইজ ইকোনমিক্যাল। এই পদ্ধতিটি কম ব্যয় সাপেক্ষ কেননা এই ক্ষেত্রে জটিল প্রক্রিয়ার সাহায্যে মজুরি নির্ধারণের জন্য অতিরিক্ত কোনো কর্মচারী নিয়োগ করতে হয় না, ফলে প্রতিষ্ঠানের উপরিব্যয়ের পরিমাণ কম হয়। ঠিক আছে, বোঝা গেল। আরেকটা কি, গুণগত নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল। ভালো মতন শুনবি। আজকে ধর এমন একটা কাজ, যেই কাজটা টাইম লাগুক, মানে স্নেহা বলছে যে যেই জিনিসটাও তৈরি করছে, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটারও তৈরি করছে যেটা নিউ মডেলের, মানে একটুখানি এদিক থেকে ওদিক হলে হয়তো ক্যালকুলেটার নষ্ট হয়ে যেতে পারে, তখন স্নেহা কী বলবে লেবার্সদেরকে, যে তাড়াতাড়ি করো? কোনোদিনই না। ও বলবে তুমি তোমার যতটা টাইম লাগে টাইম নাও, আস্তে ধীরে কাজটাকে তুমি করো, যাতে কোয়ালিটি যেটা সেটা যাতে মেনটেন হয় পুরো রকমভাবে। তো যখনই কোয়ালিটির একটা ব্যাপার আসে সেইখানে কিন্তু তাড়াতাড়ি করলে হয় না, সেই কাজটা সবসময় আস্তে ধীরে করতে হয়। এবার এই একজন আস্তে ধীরে তখনই করবে যখন নাকি সেই এমপ্লয়িটা এটা ফিল করবে যে আমাকে সময়ের ওপর ভিত্তি করে টাকাটা দিচ্ছে, কটা ক্যালকুলেটর আমি তৈরি করছি সেইটার ওপর ভিত্তি করে নয়। তাহলে আমি যখন 8 ঘন্টা কি 9 ঘন্টা দিনে কাজ করছি, 9 ঘন্টা কাজ করছি, তাহলে আমি কাজটাকে যতটা টাইম দরকার এই কাজটা সঠিকভাবে করতে গেলে আমি ততটা টাইম নিয়ে কাজটা করব, তাহলে কোয়ালিটিটা ঠিকঠাক থাকবে। বোঝা গেল? তাহলে এইখানেই বলছে যে গুণমান নিয়ন্ত্রণ, এই কোয়ালিটি কন্ট্রোলটা পসিবল কোন ক্ষেত্রে, এই টাইম রেস সিস্টেমের ক্ষেত্রে। কিন্তু এইটাই যদি আমি একটুখানি ডিসকাস করে নিই, এইটাই যদি যদি এরকম কোনো একখানা সিস্টেম হতো যেখানে নাকি কতগুলো পিস তুমি তৈরি করলে সেটার উপর বেস করে তুমি রেমুনারেশনস পাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কোয়ালিটি কিন্তু কন্ট্রোল করা যেত না, কারণ সেই এমপ্লয়ি ভাবতো যে আমি একটাতে বেশি টাইম দিই তো কোনো লাভ নেই, আমি তো টাকা পাবো সেই এক একটা পিসের উপর ভিত্তি করে, তাহলে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব সেই তাড়াতাড়ি করে আমি বেশি প্রোডাকশনস করবো, তাহলে আমি বেশি রেমুনারেশনস পাবো। তো যার ফলে এই কোয়ালিটি কন্ট্রোলটা আমরা বুঝতে পারছি যে যদি পিসের ওপর ভিত্তি করে কোনো সিস্টেম হতো, যেটা আমি যদি বলি পিস রেস সিস্টেম, তাহলে পিস রেস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এই কোয়ালিটি কন্ট্রোলটা পসিবল হতো না, যেটা পসিবল হচ্ছে শুধুমাত্র টাইম রেস সিস্টেমের ক্ষেত্রে। তার মানে টাইম রেস সিস্টেমের ক্ষেত্রে কী কী ধরনের সুবিধাগুলো আছে সেগুলো খুব ভালো করে বুঝে নিলাম। এইবার স্বাভাবিকভাবে আমাদের সুবিধার সাথে সাথে অসুবিধাগুলোও বোঝার দরকার আছে। ঠিক আছে, তাহলে এবার একটু অসুবিধাগুলো দেখি যে অসুবিধাগুলো কী কী। ফার্স্ট, আর্থিক উৎসাহের অভাব। নো মনিটারি ইনসেন্টিভ মানে কি, মানেটা হচ্ছে যে ধর আজকে কোনো একটা কাজ করতে মোটামুটি লাগার কথা 5 ঘন্টা, তাকে কাজটা করতে দেওয়া হয়েছে কাজটা করার জন্য 9 ঘন্টা। এবার সে মনে মনে এটাই ভাববে যে আমি যদি কাজটাকে 5 ঘন্টায় করে ফেলি তাহলে তো আমি অতিরিক্ত তো কিছু টাকা পাবো না, আমি তো সেই ওই 9 ঘন্টা ঘুমিয়ে বসে ঘুরে ফিরে যদি কাজটা করতাম সেই একই টাকাই তো পেতাম। তো যার ফলে আমাকে অত তাড়াহুড়ো করার কোনো রকম দরকার নেই, আমি আস্তে ধীরে কাজটা করব। কিন্তু যদি এই জায়গাটায় এটা ভাবতাম যে একজন লেবারকে পিসের সিস্টেম, মানে আমি একটু লিঙ্ক করে দিলে তোরা বুঝতে সুবিধা হবে তোদের, যে পিসের সিস্টেমে দেওয়া হবে যে তুমি যতগুলো তৈরি করবে তুমি সেই হিসাবে টাকা পাবে, তাহলে সে কী করবে, সেই কাজটা যতটা তাড়াতাড়ি করা যায় বা অর্থাৎ কম সময় নিয়ে করা যায় সে সেটা চেষ্টা করবে যাতে নাকি আরেকটা কাজ ধরে সেই কাজটাও কমপ্লিট করতে পারে, কারণ সেই পিসের ওপর বেস করে সে টাকা পাবে। তো সেটা তো আর এই ক্ষেত্রে টাইমলেস সিস্টেম হচ্ছে না, যার ফলে একটা আর্থিক উৎসাহের অভাব, যে আমি 5 ঘন্টা কাজ করেও যেই টাকাটা পাবো তার মানে আমি আমার এফিসিয়েন্সি দেখিয়ে 5 ঘন্টায় কমপ্লিট করে আমি যেই টাকাটা পাবো, আমি 9 ঘন্টা ঘুমিয়ে ঘুরে পাবজি খেলে আমি ঠিক একই টাকাটাই পাবো। তাহলে কি দরকার আছে তাই সেই উৎসাহটা দেখানো যে তাড়াতাড়ি আমি কাজটাকে কমপ্লিট করব। তো সেটাই বলছে আর্থিক উৎসাহের অভাব। এই পদ্ধতিতে মজুরি প্রদান করা হলে শ্রমিকরা নিশ্চিত থাকে যে নির্দিষ্ট সময় কাজ করলে তারা তাদের নির্ধারিত হারে পারিশ্রমিক পাবে, ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে এই পদ্ধতিতে কোনোরূপ আর্থিক উৎসাহ প্রদানের ব্যবস্থা নেই, অর্থাৎ বেশি প্রোডাকশনস করলে যে বেশি কিছু পাওয়া, যেখান থেকে সে মোটিভেটেড হবে যে আমি আরও বেশি টাকা পাওয়ার জন্য বেশি প্রোডাকশনস করব, সেই ব্যাপারগুলো এখানে নেই বলে, টাইমলেস সিস্টেমে নেই বলে তারা আস্তে ধীরে সেই কাজটাকে করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দক্ষতার বিচার।
এখানে তো দক্ষতাকেও কনসিডার করা হয় না রে। মানে কি বলতো, আজকে ধর 9 ঘন্টার কাজটা কেউ 9 ঘন্টাতে কমপ্লিট করলো, সেও পেলো ধরলাম 1000 টাকা, আর কেউ 9 ঘন্টার কাজটাকে সে 5 ঘন্টায় কমপ্লিট করলো, তো সেও দিনের শেষে পাবে কত, সেই 1000 টাকায়। তো তার মানে আজকে যে 9 ঘন্টার কাজটা 5 ঘন্টায় কমপ্লিট করেছে তার মধ্যে তো দক্ষতা আছে। তো সেই দক্ষতার যে একখানা আলাদা কিছু প্রাইস, সেই প্রাইসটা কিন্তু এই টাইম রেট সিস্টেমে দেওয়া হয় না বা কনসিডারই করা হয় না। দক্ষতার বিচার, এখানে দক্ষতার বিচার হয় না। এই সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতিতে শ্রমিকদের নিজস্ব দক্ষতাকে আলাদাভাবে বিচার করা হয় না, বরঞ্চ দক্ষ শ্রমিকরা এই পদ্ধতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় অবভিয়াসলি। যে 9 ঘন্টা কাজটা মানে 9 ঘন্টার কাজটা 9 ঘন্টা লাগিয়ে 1000 টাকা পেলো, আরেকজন 9 ঘন্টার কাজটা সে 5 ঘন্টায় কাজটা করেও সে একই টাকা পেলো। তো তার মানে যারা দক্ষ শ্রমিক তারা কী হয়, ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, তারা ডিমোটিভেটেড হয়। কেননা দক্ষতার সঙ্গে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করলেও এই ক্ষেত্রে তাদের আলাদাভাবে কোনো পারিশ্রমিক পাওয়ার কোনো ব্যাপার থাকে না। কারণ যে 9 ঘন্টায় একটা কাজ করলো, আরেকজন যে দক্ষ সে 9 ঘন্টায় 1.5টা কাজ করলো, কিন্তু দুজনেরই আলটিমেটলি পারিশ্রমিক কত, 1000 টাকায়। তো সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্তটা তাহলে কে হচ্ছে, যারা দক্ষ শ্রমিক। কথাটা বুঝতে পারলে, এগুলো ডিমেরিট, ভালো মতন বুঝবে এগুলো। নেক্সট কি, মজুরি ব্যয় নির্ধারণ, ডিটারমিনেশনস অফ লেবার কস্ট। দেখ আজকে লেবার কস্ট মানে কি, লেবার কস্ট মানে হচ্ছে একটা এই জিনিস তৈরি করতে গিয়ে কতটা লেবার লেগেছে, একজন শ্রমিক কতক্ষণ এই কাজটার পেছনে দিয়েছে, তো সেইটুকুনি সময়ের কস্ট কত, সেইগুলোকে অ্যাড করে বা সেইগুলোকে আলাদা আলাদা করে তো এক একটা ইউনিটের কস্টটাকে ডিটারমাইন করতে হবে। তো এই যে টাইম রেট সিস্টেম না, সেই টাইম রেট সিস্টেমে বোঝাই যায় না সে কত ঘন্টা কোন কাজটার পেছনে দিল। তো যার ফলে একটা খুব অসুবিধা হয়ে যায় যে লেবার কস্ট কত, অর্থাৎ একটা ইউনিটে সে কত ঘন্টা দিল এবং সেই ঘন্টার পরিপ্রেক্ষিতে সে কত টাকা নিল, অর্থাৎ সেই প্রোডাক্টটা তৈরি করার ক্ষেত্রে লেবার কস্ট হিসাবে কতটুকুনি চার্জ করা হবে, সেটা কিন্তু এই টাইম রেট সিস্টেমে ডিটারমাইন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কেন হয় আরেকবার বলি, কারণ এই ক্ষেত্রে যে প্রোডাক্টসগুলো তৈরি হয় সেই প্রোডাক্টসগুলো কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ 9 ঘন্টা টাইমের ওপর বেস করে হয়, সময় প্রোডাক্টের ওপর বেস করে কিন্তু হয় না। এতক্ষণ কাজ হলো, 9 ঘন্টা কাজ হলো, সেই 9 ঘন্টার মধ্যে কেউ 2টো তৈরি করলো, কেউ 5টা তৈরি করলো, কেউ 4টে তৈরি করলো, তো এক একটাতে কত করে চার্জ হবে সেটা কিন্তু ডিটারমাইন করা যায় না। বোঝা গেল, তার মানে এটা একটা অসুবিধা, যার ফলে একটা প্রোডাক্টের যে সঠিক মূল্য নির্ধারণ, সেই মূল্য নির্ধারণটা কিন্তু করা পসিবল হয় না, যেহেতু তার যে একটা কস্ট, লেবার কস্ট, সেটাই সঠিকভাবে ডিটারমাইন করা যায় না। নেক্সট কি, কাজের আদর্শ সময় নির্ধারণ, মানেটা কি, ধর আজকে একটা যদি কোনো একটা অঙ্ক, আমরা আজকে অ্যাডমিশনের ওপর যদি কোনো একটা অঙ্ক স্টার্ট করি, তো সেই অঙ্কটা দেখে মোটামুটি আমাদের মনে এসে পড়বে যে এই অঙ্কটা করতে কতটুকুনি টাইম লাগতে পারে, অর্থাৎ আদর্শ সময় কত। তো সেটা আমরা ধরে নিতে পারি 15 মিনিট। এখনকার সময় যখন আস্তে আস্তে আরও সময় কাটবে, তখন সেটা আস্তে আস্তে এটা গিয়ে ঠেকবে হয়তো 4 মিনিট 5 মিনিটে। তো এই যে আদর্শ সময়, একটা কাজ কতটা সময় লাগে বা লাগতে পারে, এই আদর্শ সময়টা কিন্তু টাইম রেট সিস্টেমে ডিফাইন করা বা ডিটারমাইন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কেন জানিস, কারণটা হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ি একদম ঠান্ডা মাথায় কোয়ালিটির দিকে তাকিয়ে সে কিন্তু আস্তে 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 কাজ করতে থাকে। হয়তো তার মধ্যে সেই কোয়ালিটি আছে, যদি নিজে একটু বেশি স্ট্রেস দিত, তাহলে হয়তো সে কাজটাকে 9 ঘন্টারটা সে 7 ঘন্টায় কমপ্লিট করে ফেলতে পারতো। কিন্তু যেহেতু সে জানছে আরে আমি তো দিনের শেষে সময়ের ওপর ভিত্তি করে আমি মজুরিটা পাবো, তাহলে এত তাড়াহুড়ো করার দরকারটা কী আছে, তখন সে সেটাকে 9 ঘন্টা লাগিয়ে কাজটা কিন্তু করে কমপ্লিট করতো। তো যার ফলে সেই কাজটা করতে, অর্থাৎ এক একটা কাজ করতে কতটা আদর্শ সময় লাগা উচিত এক একটা এমপ্লয়, সেটা কিন্তু ডিটারমাইন করা এই টাইম রেট সিস্টেমে খুব ডিফিকাল্ট হয়ে যায়। বুঝতে পারলি, একবার পড়ে নি। এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো কাজকে সময়ের সঙ্গে সম্পর্কিত করা যায় না, ফলে নির্দিষ্ট কোনো কাজের জন্য আদর্শ সময় কত হওয়া উচিত তা সহজে নির্ধারণ করা যায় না। বুঝতে পেরেছিস। আর লাস্ট ডিমেরিট কি, কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। মানে কি, মানেটা হচ্ছে আজকে যদি স্নেহান কোম্পানি টাইম রেট সিস্টেমে সবাইকে দিতে থাকে না, দেখবি প্রোডাকশান কিচ্ছুই হচ্ছে না বা খুব কম হচ্ছে, আর বাদ বাকি মাসের শেষে সবাইকে একদম হিউজ পরিমাণ অ্যামাউন্ট স্যালারি পে করতে হচ্ছে। হঠাৎ করে যেদিন একদিন ভিজিট করলো স্নেহা, সেদিন দেখলো সবাই বসে বসে পাবজি খেলছে। কারণ তারা তো জানে, তারা এটা জানে যে আমি দিন কাটাতে পারলে, সময় কাটাতে পারলেই আমি ওয়েজেস আমি আমার হাতে পেয়ে যাব। তো সেই কারণে কারোর মধ্যে সেরকমভাবে চার্মনেস নেই। আর এইটার পরিণামে কী হবে, স্নেহান কোম্পানির খরচ প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং সেখানে সে ততটা রেভিনিউ জেনারেট করতে পারবে না, সেল করে প্রফিট করতে পারবে না। তো একটা সময় আসবে ওর বিজনেসটা কিন্তু মারাত্মক রকম লসে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে স্নেহাকে কী করতে হবে, কস্টটাকে কন্ট্রোল করতে হবে, যাতে নাকি কস্টটা যতটুকুনি কম করা যায় তবে সে ওর প্রফিটটা বাড়বে। তো আজকে এই যে
কস্টটাকে কন্ট্রোল করা, অর্থাৎ লেবাররা কে বসে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, এই ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করা যায় না টাইমলেস সিস্টেমে। কারণ ওদেরকে তো টাইম বলে দেওয়া হয়েছে যে তুমি একদিনে 9 ঘন্টা কাজ করবে, সেই 9 ঘন্টাতে তুমি এতই পাবে। তো তাদেরকে তো তুমি বলোনি যে তোমাকে এতটা প্রোডাকশন, এক একটা পিসের ওপর বেস করে তুমি টাকা পাবে। তো যার ফলে তারা সেই টাইম অনুযায়ী কাজ করছে, সে পাবজি খেলছে না কি করছে সেটা তারাই জানে। তো যার পরিণামে কী হবে, এই যে লেবার্সদেরকে যে কন্ট্রোল করা, সেই কন্ট্রোলটা সেরকমভাবে করা যায় না, এবং যার ফলে যে লেবার কস্ট সেটা প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যায়। কথাটা বুঝতে পারলি? তাহলে আমরা এই ডিসকাশনসের মাধ্যমে কি দেখলাম, যে টাইমলেস সিস্টেম যেটা গোপাল বলেছিল, সাজেস্ট করেছিল, সেটা সুবিধা কি অসুবিধা কি সেটা আমরা খুব ভালো মতন কনসেপচুয়ালি বুঝে নিয়েছি। এবার আমি যদি গোপালকে জিজ্ঞাসা করি, বা যদি এটা ওর ক্ষেত্রে আমার প্রশ্ন থাকে যে গোপাল, আজকে এই যে টাইমলেস সিস্টেমটা, সেই টাইমলেস সিস্টেমটা কি যে কোনো কিছু প্রোডাকশনসের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এটা, এই যে টাইমলেস সিস্টেমটা যেটা রয়েছে, এটার অ্যাপ্লিকেবিলিটি কি, অর্থাৎ কোন কোন সিচুয়েশনে এই টাইমলেস সিস্টেমটা আমরা ব্যবহার করতে পারবো? তখন সেটার উত্তরটা কি হবে? সমস্ত কিছু। মানে আমরা যদি প্রশ্ন করি যে গোপাল, এই যে টাইমলেস সিস্টেম যেটা তুই আমায় বলি, সেটাকে আমি যে কোনো কিছুর ক্ষেত্রে বা যে কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে কি টাইমলেস সিস্টেমটাকে আমরা ফলো করে তার ওয়ার্কার্সদেরকে আমি রেমুনারেশনস পে করতে পারি? তখন গোপাল কি বলবে? গোপাল এটা বলবে না, এই টাইমলেস সিস্টেম যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায় না, তার একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেবিলিটি রয়েছে। এই ধরনের সিচুয়েশনসে এই টাইমলেস সিস্টেমটা ফলো করা যাবে, বাদবাকি ক্ষেত্রে যাবে না। তাহলে সেই যে অ্যাপ্লিকেবিলিটি টাইমলেস সিস্টেমের, সেগুলো কি, সেটাও তো জানার দরকার আছে। তাহলে সেটা কি একটু জানি। এই হচ্ছে সেই পয়েন্টটা, অ্যাপ্লিকেবিলিটি অফ টাইমলেস সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট কি, যেসব ক্ষেত্রে কর্ম সম্পাদনে অধিক মাত্রায় দক্ষতা ও পারদর্শিতা প্রয়োজন হয় এবং কাজের পরিমাণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, যেমন যন্ত্রপাতি তৈরি কিংবা ঘড়ি প্রস্তুতের মতন কাজে এই পদ্ধতিতে মজুরির প্রদানের ব্যবস্থা করা। মানে কি, যে কাজে অনেক সময় লাগে বা অনেক দক্ষতা এবং পারদর্শিতা দরকার পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করলে হয় না। সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত এমপ্লয়িজদেরকে টাইমলেস সিস্টেমে মজুরি দেওয়াটা সবচেয়ে বেস্ট, কারণ তারা আস্তে ধীরে যতটা পারদর্শী লাগার দরকার ততটুকুনি তারা দক্ষতা দিয়ে তারা কিন্তু কাজটা করবে। তার মানে এই ধরনের সিচুয়েশনে টাইমলেস সিস্টেমটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আর কোথায় কোথায় দেখি, 2, যেসব ক্ষেত্রে শ্রমিকদের দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ পরিমাপ করা খুব একটা সহজ সাধ্য ব্যাপার নয়। অর্থাৎ কাজটা করা হলো, সেই কাজটা কতটা কে করলো এটা যখন ডিটারমাইন করা যায় না, তখন তুই পিসের সিস্টেম, অর্থাৎ কে কটা তৈরি করলো, কে কটা প্রোডাকশনস দিল, সেটা যদি তুই ডিটারমাইনই না করিস, তাহলে তোর কাছে একটাই অপশানস থাকে, কে কতক্ষণ কাজ করলো, সেইটার ওপর বেস করে তুমি তাদের মজুরি দাও। আর হ্যাঁ, এইটা যদি ডিটারমাইন করা যেত, যে কে কটা প্রোডাকশনস করলো, এটা যদি কাউন্ট করা যেত, তাহলে সেই ক্ষেত্রে পিসের সিস্টেমে কিন্তু দেওয়া যেত। ঠিক আছে, বা রেমুনারেশনস ক্যালকুলেট করা যেত, বা রেমুনারেশনস দেওয়া যেত। ঠিক আছে, আর কি 3 নম্বর দেখি, যেসব ক্ষেত্রে যন্ত্রের মাধ্যমে মূল কাজ সম্পন্ন হয়ে থাকে এবং শ্রমিকের কাজের ওপর সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ থাকে না। অর্থাৎ আজকে সেই এমপ্লয়ের মেন কাজ হচ্ছে যন্ত্র চালানো, তাহলে সেই ক্ষেত্রে কখনো তুই টাইম রেট বাদে অন্য কোনোভাবে তাকে কিছু দিতে পারবি? কারণ সে ওখানে বসে থাকবে, যখন যেই মেটেরিয়ালটা দেওয়া সেই মেটেরিয়ালটা ইয়ের মধ্যে দিয়ে দেবে, মেশিনের মধ্যে দিয়ে দেবে, বাদবাকি কাজটা তো মেশিন নিজেই করবে। কথাটা বুঝতে পারলি তো? এই ধরনের সিচুয়েশনসেও কিন্তু ওই টাইমলেস সিস্টেমটা অ্যাপ্লিকেবল। মানে তুই পিসলেস সিস্টেম, অর্থাৎ কতগুলি তুমি তৈরি করলে সেটার ওপর তুমি ওয়েজেস বা রেমুনারেশনস পাবে, সেটা তখনই সম্ভব যখন নাকি যে কাজটা হচ্ছে সেই কাজটাকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে। তো এখানে তো করা যায় না, একটা প্রোডাকশনস হচ্ছে মেশিনের মাধ্যমে, তো কীভাবে কটা প্রোডাকশনস মেশিন করবে সেটা তো মেশিন জানে। ঠিক আছে, আবার যদি মেশিন কখনো ব্রেকডাউন হয়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো প্রোডাকশনস হবে না। তাহলে এইটার ওপর ভিত্তি করে কিন্তু কখনো এই ধরনের সিচুয়েশনসে ওয়েজেস দেওয়া যায় না। তাই এখানে বেস্ট অ্যাপ্লিকেবল হচ্ছে গিয়ে টাইমলেস সিস্টেমটাই। 4 নম্বর অ্যাপ্লিকেবিলিটি কি, যে ক্ষেত্রে একই কাজ বারবার করতে হয় না, মাথায় রাখবি, বারবার করতে হয় না, অর্থাৎ সেই কাজটা করতে গেলে বিভিন্ন দক্ষতার দরকার পড়ে, সেই ধরনের জায়গাতে কিন্তু এই টাইমলেস সিস্টেমটা ফলো হয়। যেরকমভাবে ধর কোনো একটা কাজ যদি বারবার করতে, তাহলে সেই কাজটা করতে করতে না মারাত্মক রকমের একটা এফিসিয়েন্সি তৈরি হয়ে যায়। তখন সেই জায়গাটা তুই ওকে পিসের সিস্টেম দিতে পারিস, যে যেহেতু আপনার দক্ষতা তৈরি হয়েছে, একই কাজ বারবার করতে হবে, তো সেই হিসাবে আপনাকে আমি পিসের সিস্টেম অনুযায়ী কিন্তু স্যালারিটা বা ওয়েজেস দেবো বা রেমুনারেশনস দেবো, যে আপনি কতগুলো তৈরি করতে পারছেন সেটার উপর বেস করে, যেহেতু আপনার এফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে তো একই কাজ বারবার করতে হচ্ছে না, যার ফলে একজন এমপ্লয় নিজের থেকেই বলবে কাজটা আপনি একদম প্রথমবার করছেন, আস্তে ধীরে করুন, আপনার ওই কতগুলো তৈরি করছেন সেটা দেখার দরকার নেই, আমি সময়ের উপর ভিত্তি করে আপনার রেমুনারেশনসটা আমি দিয়ে দেবো।
ঠিক আছে। 5 নম্বর কি, যেখানে কর্ম সম্পাদনে বিলম্ব ঘটা একটি স্বাভাবিক ঘটনা এবং এক্ষেত্রে কাজে নিযুক্ত শ্রমিকের কোনো ভূমিকা থাকে না। আজকে যদি এমন কোনো একটা ব্যাপার হয় যে মাঝে মধ্যেই কোনো একখানে কিছু হয়, লোডশেডিং হয়ে যায় বা মেশিনারি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে সেখানে লেট হবেই। এবার তাহলে লেট যখন হবে অটোমেটিক্যালি প্রোডাকশনটাও কমে যাবে। তাহলে এই ধরনের সিচুয়েশনসে কখনো তুই লেবারটাকে এলিগেশনস দিতে পারবি না, দোষারোপ করতে পারবি না যে তুমি এত কেন কম প্রোডাকশনস করলে, যা বাবা তার থোড়ি না দোষ আছে, এ তো ব্রেকডাউন হয়েছে মেশিন। তো সেই কারণেই এই ধরনের পরিস্থিতিতে যখন নাকি এই ধরনের স্লো হওয়া, এগুলো একদম স্বাভাবিক একখানা ঘটনা, এই ধরনের পরিস্থিতিতে কিন্তু একজন শ্রমিককে টাইম বেস সিস্টেমে পে করা হয় তার ওয়েজেসটা। ঠিক আছে। তারপর যে ক্ষেত্রে কাজের গুণাগুণ বা উৎকর্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তো আমরা আগেই ডিসকাস করে নিয়েছি, যে কাজে কোয়ালিটিটা ম্যাটার করে সেই ধরনের জায়গাতে কিন্তু এই টাইম বেস সিস্টেমটাই ফলো করা হয়। লাস্ট কি, যে ক্ষেত্রে যেসব কাজের ক্ষেত্রে শ্রমিক তার নিজের স্বার্থেই যাতে ভালোভাবে কাজ সম্পন্ন হয় তার চেষ্টা করে। যেমন একটা বাড়ি, এখানে যেটা এক্সাম্পল দেওয়া হচ্ছে বাড়ি তৈরি করার কাজ। আজকে যদি কেউ কোনো মিস্ত্রিকে বলে আপনি তাড়াতাড়ি করুন, তাহলে তো ভুলভাল যা পারবে সেখানে গুজাগুজি দিয়ে বেরিয়ে চলে যাবে। তারপর দুদিন বাদে ঘরে ঢুকবে, ঘরে ঢোকার পর মাথার মধ্যে ছাদ ভেঙে পড়বে। তো সেরকম করলে তো হয় না, কারণ আজকে মিস্ত্রি নিজে বোঝে যে আমাকে কাজটা সঠিকভাবে করতে হবে আস্তে ধীরে। তাহলে সেই ধরনের জায়গাতেও টাইম রেস সিস্টেম, এই জন্য রোজের হিসেবে এই সমস্ত ওদেরকে টাকা দেওয়া হয়। ঠিক আছে। তো আমরা এইখান থেকে যে সমস্ত 7টা পয়েন্টই মাথায় রাখতে হবে সেটা নয়, আমি জাস্ট সমস্ত কিছু বলে দিলাম যাতে নাকি এইগুলোর ওপর তোদের কনসেপ্টটা মারাত্মক রকমের ক্লিয়ার হয়ে যায়, তার জন্য এটা আমার জাস্ট বলা। ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি 5টা, আর সুবিধা অসুবিধা মোটামুটি যতগুলি পয়েন্ট আছে 4টে করে পয়েন্ট করে নিবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমাদের এই যে টাইমের সিস্টেম যে ব্যাপারটা, সেই টাইমের সিস্টেমটা সম্পর্কে আমাদের খুব ভালো মতন বোঝা হয়ে গেল, তার অ্যাপ্লিকেবিলিটি, তাদের সুবিধা, তার অসুবিধা কী, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কাছে একদম জলের মতন ক্লিয়ার। কথাটা বুঝতে পারলি? আচ্ছা, এবার একটা জাস্ট এক্সাম্পল হিসাবে একখানা অঙ্ক করি, মানে ছোটোখাটো অঙ্ক, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখ, একটা কোশ্চেন নিলাম, নিজের মতন করে ফ্রেম করলাম। মিস্টার রাম ওয়ার্ক 6 days ইন দ্য লাস্ট উইকে 6 দিন কাজ করেছে, অ্যান্ড 1000 পার ডে রেমুনারেশনস, ওর হচ্ছে এক এক দিনে হচ্ছে 1000 টাকা করে রেমুনারেশনস। এবার বলছে হাউ মাচ অ্যামাউন্ট রাম উইল গেট ইন অ্যাকাউন্ট অফ রেমুনারেশনস, তাহলে রেমুনারেশনস বাবদ রাম কত টাকা পাবে। ঠিক আছে, তাহলে কি করব, তাহলে এখানে আওয়ার্স অর ডেজ ওয়ার্কড, কিছু অঙ্কে আওয়ার্সও থাকতে পারে, এই জন্য আওয়ার্সটা লিখে দিলাম, আর এখানে যেহেতু ডেজ আছে তাই ডেজ ওয়ার্কড ইনটু রেট পার ডে, এক এক দিনে রেট কত। ঠিক আছে। তাহলে এখানে এবার এটা হচ্ছে কি মেথড। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু লিখে দিলে বেস্ট হতো যে রেমুনারেশন, এটা লিখে সমানটা দিলে বেস্ট হতো। তাহলে এই জায়গাটায় কি আসতো, আওয়ার ওয়ার্ক ডেজ ওয়ার্ক 6 days ইন্টু 1000 টাকা হচ্ছে পার ডে, তাহলে কত আসছে 6000 হচ্ছে গিয়ে 6 দিনে পাবে। ব্যাস, এটাই হচ্ছে টাইম সিস্টেমে আমাদের প্রসেস, যে আমরা কীভাবে রেমুনারেশনসটা বার করব। ঠিক আছে। তো এই আর কিছু না। এবার কতগুলি না টার্ম এখন আমরা একটুখানি ডিসকাস করি যেগুলি পরে গিয়ে কাজে লাগবে। একটা হচ্ছে টাইম অ্যালাউড, এই টার্মসগুলো একটুখানি জেনে রাখ। টাইম অ্যালাউড, ঠিক আছে, অর্থাৎ কতটা সময় দেওয়া হয়েছে কাজটা করার জন্য, ভালো মতন বুঝবি। টাইম অ্যালাউড জাস্ট নামটা থেকেই বোঝ কি বোঝাচ্ছে, টাইম অ্যালাউড কতটা সময় দেওয়া হয়েছে কাজটা করার জন্য। ঠিক আছে। ধর এটা আমি ধরে নিই 10 hours। ঠিক। এইবার টাইম টেকেন, অর্থাৎ সে কতটা টাইম নিয়েছে, 3টে হতে পারে। একটা 10 hours নিয়েছে কাজটা কমপ্লিট করতে, একটা হতে পারে সে 9 hours নিয়েছে কাজটা কমপ্লিট করতে, আরেকটা হতে পারে সে 11 hours নিয়েছে কাজটা কমপ্লিট করতে। টাইম দেওয়া আছে কাজটা কমপ্লিট করার জন্য 10 hours। এবার সে অ্যাকচুয়ালি টাইম নিয়েছে কত, মানে বলছি আর কি জাস্ট এক্সাম্পলের জন্য, সে একটা সিচুয়েশনে সে 10 ঘন্টা নিয়েছে, খুব ভালো কথা। একটা সিচুয়েশন এরকম হতে পারে যে 10 ঘন্টা তাকে দেওয়া হয়েছে টাইমটা কাজটা করার জন্য, সে 9 ঘন্টার মধ্যে কাজটা করে ফেলেছে। আর আরেকটাই কি, সে 11 ঘন্টা টাইম নিয়েছে। ঠিক আছে।
আচ্ছা, যে টাইমটা তাকে দেওয়া হয়েছে এটাকে আমি মোটামুটি আরেকটাও বলতে পারি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। ভালো মতন বুঝবি, স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম কথাটার মানে কি? স্ট্যান্ডার্ড টাইম কথাটার মানে হচ্ছে এই কাজটা করতে গেলে কতটা সময় লাগতে পারে, তো অবভিয়াসলি সেই সময়টাই তো দেওয়া হবে তাকে কাজটা করার জন্য। কথাটা বুঝতে পারলি? তো টাইম অ্যালাউড 10 আওয়ার্স, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। আর হচ্ছে টাইম টেকেন, যেটা এমপ্লয় আলটিমেটলি কাজটা করলো, সে সেটা করতে 10 ঘন্টাও হতে পারে, তার কমও হতে পারে, বেশিও হতে পারে। সেই এক্সাম্পলসগুলো এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে একটা বিষয় একটু ডিসকাস করে নিই, তাহলে ভালোই হয়ে যাবে। ধর, আজকে আমি যদি জিজ্ঞাসা করি যে দক্ষতা বল দেখি, কোন সিচুয়েশনে দক্ষ অদক্ষ ব্যাপারটা বেরিয়ে আসছে, মানে দক্ষতাকে ইংলিশে বলে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে সে কাজটাতে কতটা দক্ষ, ঠিক আছে? এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে ধর আজকে টাইম অ্যালাউড, এটাকে শর্টে টিএ লিখে, হ্যাঁ টাইম অ্যালাউডটা, ধর টাইম অ্যালাউড ইকুয়ালস টু যদি টাইম টেকেন হয়, টিটি টাইম টেকেন, তাহলে কি বলবি? একে দক্ষ বলবি নাকি অদক্ষ বলবি? হুম 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 বল, ভাব। অর্থাৎ যেই সময়ে দেওয়া হয়েছে কাজটা করার জন্য, সেই সময়ের মধ্যে যদি সে কাজটাকে কমপ্লিট করে ফেলে, সেই লেবারটাকে কি বলবি, দক্ষ না অদক্ষ? অবভিয়াসলি দক্ষ, এফিশিয়েন্ট, তাই না? এইবার যদি মানে এখানে 10, এখানেও 10, এবার যদি সিচুয়েশনটা এরকম হয়, টাইম দেওয়া হয়েছে 10, সে টাইম নিয়েছে 9, তাহলে একে কি বলবি? অবভিয়াসলি এফিশিয়েন্ট। সময়ের আগে, স্ট্যান্ডার্ড টাইমের আগে সে কাজ কমপ্লিট করে দিয়েছে। আরেকটা হচ্ছে গিয়ে 10 আওয়ার্স তাকে টাইম দেওয়া হয়েছে, সে কাজটাকে কমপ্লিট করেছে 11 আওয়ার্সে, এবার একে কি বলবি? অবভিয়াসলি ইনএফিশিয়েন্ট। আজকে তাকে যতটা টাইম দেওয়া হয়েছে, সেই যদি সেই টাইমের বেশি টাইম নিয়ে সে কাজটাকে কমপ্লিট করে, তো অবভিয়াসলি আমি তাকে কী বলবো? ইনএফিশিয়েন্টই বলবো। ঠিক আছে, বোঝা গেল? তো এইগুলো একটুখানি জাস্ট মনে রাখবি, পরের একটা জায়গাতে আমাদের কাজে লাগবে এটা। ঠিক আছে? আচ্ছা, এটার সাথেই আরেকটাও অ্যাড করে দিই। আহ, যেমন আজকে যখনই কেউ এফিশিয়েন্ট হয়, অর্থাৎ যতটা টাইম তাকে দেওয়া হয়েছে করার জন্য, সে যদি কাজটাকে তার কম সময়ে বা সেই সময়ে, এফিশিয়েন্ট তো দুটোকেই বোঝায়, যদি কমপ্লিট করে ফেলে, তাহলে না আরেকটা জিনিস অটোমেটিক্যালি অ্যারাইজ হয়ে যায়, সেটা হচ্ছে টাইম সেভড। মানে সে কতটুকুনি সময় বাঁচালো। মানে এটা কি বলতো? এই দেখ, ধর এই সিচুয়েশনটায়, কারণ এইটা দুটোই হচ্ছে এফিসিয়েন্সি, দুটো সিচুয়েশনে এফিসিয়েন্সিটা প্রমাণ পাওয়া গেছে। তো আমি যদি এই এক্সাম্পলটাকে ধরি, যে 10 ঘন্টা তাকে দেওয়া হয়েছিল কাজটা করার জন্য, সে সেই কাজটাকে 9 ঘন্টার মধ্যে করে দিয়েছে, তাহলে ক ঘন্টা সে বাঁচিয়ে দিল একজন এমপ্লয়ারের? 1 আওয়ার। ঠিক আছে, এবার এই 1 আওয়ারের বিশেষত্ব কি? অবভিয়াসলি বিশেষত্ব আছে। আজকে ধর, আজকে স্নেহান কোম্পানিতে 100 জন এমপ্লয়ি কাজ করে, তারা এরকম এফিশিয়েন্ট। তারা যদি প্রত্যেকে 1 ঘন্টা করে বাঁচিয়ে দেয়, তার মানে একদিনে 100 ঘন্টা বেঁচে যাচ্ছে। সেই 100 ঘন্টায় ভেবে না আরও কত কিছু প্রোডাকশানস করা যাবে, যার ফলে কস্টটা কিন্তু স্ন্যান কোম্পানির কমে যাবে। তাহলে এই যে টাইম সেভড, এটা কিন্তু একখানা কোম্পানির দিক দিয়ে মারাত্মক রকমের একটা রিওয়ার্ড। কার দিক দিয়ে? একজন এমপ্লয়ির দিক দিয়ে। দেখবি এই রিওয়ার্ডের জন্য পরবর্তীকালে কোম্পানি, অর্থাৎ স্নেহান কোম্পানি কিছু একখানা দেবে, সেটা আমরা পরে দেখব। তাহলে আমরা দেখলাম যে যখনই এফিসিয়েন্সি ব্যাপারটা আসছে, সেই ক্ষেত্রে কিন্তু কি টাইম সেভের একটা কিন্তু কনসেপ্ট এসে পড়ছে। হ্যাঁ, এবার যেখানে টাইম অ্যালাউড আর টাইম টেকেন সেম থাকে, সেখানে টাইম সেভ কিছু আসছে না, 0। আর যেখানে টাইম টেকেন তার টাইম অ্যালাউডের থেকে টাইম টেকেনটা কম হয় না, সাথে সাথে একটা টাইম সেভের কনসেপ্ট এসে পড়ে। ঠিক আছে? আর এখানে ইনএফিশিয়েন্টের ক্ষেত্রে তো কোনো গল্পই নেই। তাহলে ব্যাপারটা আমরা কি দেখলাম? একটা দেখলাম টাইম সেভ, মানে যে টার্মসগুলো আমরা দেখলাম। সেকেন্ড আমরা দেখলাম টাইম অ্যালাউড, যেটাকে আরেকটা আমরা ওই স্ট্যান্ডার্ড টাইমও বলছিলাম। আর আরেকটা আমরা দেখলাম, সেটা হচ্ছে টাইম টেকেন।
আরও অনেক কিছু কনসেপ্ট আমরা মোটামুটি দেখেছি, দেখলাম, বুঝলাম যে এফিসিয়েন্সি ইনএফিসিয়েন্সি কখন আমরা বলবো একটা এমপ্লয়িকে, তারপর এই যে যখন এফিসিয়েন্ট হয় তখন যে টাইম সেভড হয় তাতে যে কোম্পানি সে বেনিফিটেড হয়, এই ধরনের জিনিসগুলো বুঝেছি। কারণ এইগুলোর ওপর বেস করে কিন্তু পরের কনসেপ্টসগুলো আমরা বুঝবো, কারণ সেগুলো বুঝতে কিন্তু আমাদের খুব সুবিধা হবে যদি এগুলোকে আমরা খুব ভালো মতন এখনই বুঝে নিতে পারি। ঠিক আছে।